জ্বরের উপরে আমার ভুল হয়েছিল, কিন্তু সে ভুলের শাস্তিও তো আপনি আমাকে কম দেননি। কিন্তু কালীপদ যে বললে, সে আমি শুনেছি, কিন্তু যাই সে বলুক, আপনাকে উপহার দেবার মতো স্পর্ধা আমার থাকতে পারে এমন কথা আপনি কি করে বিশ্বাস করলেন? তাই তো বলছিলুম, কি যে ভয়ানক ছোঁয়াচে রোগ, কাজকর্ম চুলোয় গেল, দিবারাত্রি শুধু আপনার কথাই মনের মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু এর কি আবশ্যক ছিল বলুন তো? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস দত্তা। গত কয়েকদিনে আমরা আপনাদের উপন্যাসটির প্রথম 4টি পর্ব পাঠ করে শুনিয়েছি। আজ পড়ব উপন্যাসটির 5ম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি আজ প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা 5ম পর্ব। ছেলের মুখে ব্যাপারটা শুনিয়া ক্রোধে, বিরক্তিতে ও আশাভঙ্গের নিদারুণ হতাশ্বাসে রাসবিহারীর ব্রহ্মজ্ঞান ও আনুষঙ্গিক ইত্যাদির খোলস এক মুহূর্তে খসিয়া পড়িয়া গেল। তিনি তিক্ত কটু কণ্ঠে বলিয়া উঠিলেন, আরে বাপু, বলি হিন্দুরা যে আমাদের ছোট লোক বলে, হ্যাঁ, তা সেটা তো মিথ্যে কথা নয়। বলি ব্রাহ্মই হই আর যাই হই, আসলে কই বর্ত তো বামুন কায়েতের ছেলে হলে ভদ্রতাও শিখতিস, আর নিজের ভালো মন্দ কিসে হয় না হয় সে কাণ্ড জ্ঞান তোর জন্মাতো। এখন যাও, মাঠে মাঠে হাল গরু নিয়ে কুলকর্ম করে বেড়াও গে যাও। উঠতে বসতে তোকে আমি পাখি পড়া করে শেখালাম যে ভালোই ভালোই কাজটা একবার হয়ে যাক, তারপর যা ইচ্ছে হয় করিস। কিন্তু তোর সবুর সইল না, হ্যাঁ, আর তুই গেলি তাকে ঘাটাতে। আরে সে হলো রায় বংশের মেয়ে, ডাকসাইটে হরি রায়ের নাতনি, যার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খেত, হ্যাঁ, আর তুই হাত বাড়িয়ে গেছিস তার নাকে দড়ি পড়াতে। মুখ কোথাকার, মান ইজ্জত গেল, এত বড় জমিদারির আশা ভরসা গেল, এমনকি মাসে মাসে 200 টাকা বলে মাইনে আদায় হচ্ছিল, সেও গেল। যা, এখন চাষার ছেলে চাষবাস করে খাগে যা। আবার আমার কাছে এসেছেন চোখ রাঙিয়ে তার নামে নালিশ করতে, হ্যাঁ? যা যা, সম্মুখ থেকে সরে যা, হতভাগা বোমবেটে শয়তান। ঘটনাটা না ঘটিলেই যে ঢের ভালো হইত তাহা বিলাস নিজেও বুঝিতেছিল। তাহাতে পিতৃদেবের এই ভীষণ উগ্র মূর্তি দেখিয়া তাহার সতেজ আস্ফালন নিভিয়া জল হইয়া গেল। তথাপি কি একটু কৈফিয়ত দিবার চেষ্টা করিতেই ক্রুদ্ধ পিতা দ্রুত বেগে তাহার নিজের ঘরে গিয়া প্রবেশ করিলেন। কিন্তু রাগের মাথায় ছেলেকে যাই বলুন, কাজের বেলায় রাসবিহারী ক্রোধের উত্তেজনাতেও কখনো তাড়াহুড়ো করিয়া কাজ মাটি করেন নাই, আলস্য করিয়াও কখনো ইষ্ট নষ্ট করেন নাই। তাই সেদিনটা তিনি ধৈর্য ধরিয়া বিজয়াকে শান্ত হইবার সময় দিয়া পরদিন তাহার নিজস্ব শান্তি এবং অবিচলিত গাম্ভীর্য লইয়া বিজয়ার বসিবার ঘরে দেখা দিলেন এবং চৌকি টানিয়া লইয়া উপবেশন করিলেন। বিজয়ার ক্রোধোন্মত্ততা ধীরে ধীরে মিলাইয়া গেলে সে নিজের অসংযত রূঢ়তা এবং নির্লজ্জ প্রগল্ভতা স্মরণ করিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। বাড়ির সমস্ত চাকর বাকর এবং কর্মচারীদের সম্মুখে উচ্চ কণ্ঠে সে যে এমন একটা নাটক অভিনয় করিয়া বসিল, হয়তোবা ইহারি মধ্যে তাহা নানা আকারে পল্লবিত এবং অতিরঞ্জিত হইয়া গ্রামের বাটিতে বাটিতে
এমনকি পুরুষ মহলেও আলোচিত হইতেছে, এবং পুকুর ও নদীর ঘাটে ঘাটে মেয়েদের হাসি তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে। ইহারই কদর্যতা কল্পনা করিয়া সে সেই অবধি আর ঘরের বাহির পর্যন্ত আসিতে পারে নাই। লজ্জা শতগুণে বাড়িয়া গেছে আরও এই মনে করিয়া যে আজ যাহাকে সে ভৃত্য বলিয়া প্রকাশ্যে লাঞ্ছনা করিতে সংকোচ মানে নাই, 2 দিন বাদে স্বামী বলিয়া তাহার গলায় বড়মাল্য পরাইবার কথা রাষ্ট্র হইতেও কোথাও আর বাকি নাই। তাই রাসবিহারী যখন ধীরে ধীরে ঘরে ঢুকিয়া নিঃশব্দে প্রসন্ন মুখে আসন গ্রহণ করিলেন, তখন বিজয়া মুখ তুলিয়াও তাহার পানে চাহিতে পারিল না। কিন্তু ইহারই জন্য সে প্রত্যেক মুহূর্তে প্রতীক্ষা করিয়াছিল, এবং যে সকল যুক্তিতর্কের তরঙ্গ এবং অপ্রিয় আলোচনা আলোড়িত হইয়া উঠিবে তাহার মোটামুটি একটা খসড়া কাল থেকে সে ভাবিয়াই রাখিয়াছিল। ফলত সে এক প্রকার স্থির হইয়াই বসিয়া রহিল। কিন্তু বৃদ্ধ ঠিক উল্টা সুর ধরিয়া বিজয়াকে একেবারে অবাক করিয়া দিলেন। তিনি ক্ষণিক কাল স্তব্ধভাবে বসিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা বিজয়া, শুনে পর্যন্ত আমার যে কি আনন্দ হয়েছে মা, তা জানাবার জন্য আমি কালই ছুটে আসতাম, যদি না সেই অম্বলের ব্যথাটা আমাকে একেবারে বিছানায় পেরে ফেলত। তা বলি কি, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও, এই তো আমি চাই, এই তো আমি তোমার কাছে আশা করি মা। বলিয়া অত্যন্ত উচ্চ ভাবের একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া তিনি কহিলেন, সেই সর্বশক্তিমান মঙ্গলময়ের কাছে আমি শুধু এই প্রার্থনা জানাই, সুখে দুঃখে ভালোতে মন্দতে তিনি যেন আমাকে যা ধর্ম যা ন্যায় তার প্রতি অবিচলিত শ্রদ্ধা রাখার সামর্থ্য দেন। এই বলিয়া তিনি যুক্তকর মাথায় ঠেকাইয়া চোখ বুজিয়া বোধ করি সেই সর্বশক্তিমানকেই প্রণাম করিলেন। পরে চোখ চাহিয়া হঠাৎ উত্তেজিতভাবে বলিতে লাগিলেন, কিন্তু কিন্তু এই কথাটা আমি কোনো মতেই ভেবে পাইনি বিজয়া, যে বিলাস আমার মতো একটা খোলা ভোলা উদাসীন লোকের ছেলে হয়েও এত বড় পাকা বিষয় হয়ে উঠল কি করে। যার বাপের আজও সংসারের কাজকর্মের জ্ঞান, লাভ লোকসানের কোনো ধারণাই জন্মালো না, আর সে কিনা এই বয়সের মধ্যে এরূপ দৃঢ় কর্মী হয়ে উঠল কেমন করে? কি যে তার খেলা, আর কি যে সংসারের রহস্য, কিছুই বোঝবার জো নেই মা। বলিয়া আর একবার মুদ্রিত নেত্রে তিনি মাথা নত করিলেন। বিজয়া নীরবে বসিয়া রহিল। রাসবিহারী আবার একটু মৌন থাকিয়া বলিতে লাগিলেন, কিন্তু কোনো জিনিসই তো অত্যন্ত ভালো নয়। আমি জানি বিলাসের কাজ অন্ত প্রাণ, সেখানে সে একেবারে অন্ধ, কর্তব্য কর্মে অবহেলা তার বুকে একেবারে শুলের মতো বাজে। কিন্তু তাই বলে কি আর মানের মান রাখতে হবে না? দয়ালের মতো লোকেরও কি ত্রুটি মার্জনা করা আবশ্যক নয়? জানি অপরাধ ছোট বড়, ধনী নির্ধন এসব বিচার করে না, কিন্তু তাই বলে কি তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে? সব বুঝি মা, আমি সব বুঝি। কাজ না করাও দোষ, আবার খবর না দিয়ে কামাই করাও খুব অন্যায়। আপিসে ডিসিপ্লিন ভঙ্গ করাও আপিস মাস্টারের পক্ষে একটা বড় অপরাধ। কিন্তু দয়াল কেউ কি? না 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 মা, আমরা বুড়ো মানুষ, আমাদের সে তেজও নেই আর সে জোরও নেই। সাহেবরা বিলাসের কর্তব্য নিষ্ঠার ও যত সুখ্যাতেই করুক, তাকে যত বড়ই মনে করুক, কিন্তু আমরা কিন্তু কিছুতেই ভালো বলতে পারবো না। নিজের ছেলে বলে তো আর
এ মুখ দিয়ে মিথ্যে কথা আমার বের হবে না মা। আমি বলি, কাজ না হয় 2 দিন পরেই হতো, না হয় 10 টাকা লোকসানি হতো, কিন্তু তাই বলে কি মানুষের ভুল ভ্রান্তি, দুর্বলতা এসব ক্ষমা করতে হবে না? হ্যাঁ, তোমার জমিদারির ভালো মন্দের পরেই যে বিলাসের সমস্ত মন পড়ে থাকে, সে তার প্রত্যেক কথাতেই আমি বুঝতে পারি। কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না মা। আমি নিজে সংসার বিরাগী হলেও বিষয় সম্পত্তি রক্ষা করা যে গৃহস্থের পরম ধর্ম, তা আমি স্বীকার করি। আর তার উন্নতি করা, সে তো আরও ঢের বড় ধর্ম, কারণ সে ছাড়া জগতের তো মঙ্গল করা যায় না। আর বিলাসের হাতে তোমাদের দুজনের জমিদারি যদি দ্বিগুণ, চতুর্গুণ, এমনকি 10 গুণ হয় আমি শুনতে পাই, তবে তাতেও আমি বিন্দু মাত্র আশ্চর্য হব না। আর দেখো না, হচ্ছেও তো তাই। হ্যাঁ, আমি ঠিক দেখতে পাচ্ছি, সব ঠিক, সব সত্যি। কিন্তু কিন্তু তাই বলে যে বিষয়ের উন্নতিতে কোথাও একটু সামান্য বাধা পৌঁছলেই ধৈর্য হারাতে হবে, সেও যে একেবারে মন্দ। হ্যাঁ, আমি তাই মা সেই অদ্বিতীয় নিরাকারের শ্রীপাদপদ্মে বারবার এই ভিক্ষা জানাচ্ছি যে তার উদ্ধত অভিনয়ের জন্য যে শাস্তি তুমি তাকে দিয়েছ, তার থেকেই সে যেন ভবিষ্যতে সচেতন হয়। কাজ কাজ কাজ, আরে বাবা, সংসারে কি শুধু কাজ করতেই আমরা এসেছি? হ্যাঁ, কাজের পায়ে কি দয়া মায়াকেও বিসর্জন দিতে হবে? ভালোই হয়েছে মা, ভালোই হয়েছে, আজ সে তোমার হাত থেকেই তার সর্বোত্তম শিক্ষা লাভ করার সুযোগ পেলে। বিজয়া কোনো কথাই কহিল না। রাসবিহারী কিছুক্ষণ যেন নিজের অন্তরের মধ্যেই মগ্ন থাকিয়া পরে মুখ তুলিলেন। একটু হাস্য করিয়া কোমল কণ্ঠে বলিতে লাগিলেন, আমার 2টি সন্তানের একটি প্রচণ্ড কর্মী, আর একটি হৃদয় যেন স্নেহ, মমতা, করুণার নির্ঝর। একজন যেমন কাজে উন্মাদ, আর একটি তেমনি দয়া মায়ার পাগল। আমি কাল থেকে শুধু স্তব্ধ হয়ে ভাবছি যে ভগবান এই 2টিকে যখন জুড়ি মিলিয়ে তার রথ চালাবেন, তখন দুঃখের সংসারে না জানি কি স্বর্গই নেমে আসবে। হ্যাঁ, আমার আর এক প্রার্থনা মা, এই অলৌকিক বস্তুটি চোখে দেখবার জন্য তিনি যেন আমাকে একটি দিনের জন্যও জীবিত রাখেন। বলিয়া এইবার তিনি টেবিলের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন। মাথা তুলিয়া কহিলেন, অথচ আশ্চর্য মা, ধর্মের প্রতিও তো তার সোজা অনুরাগ নয়। এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি প্রাণান্ত পরিশ্রমই না সে করেছে। যে তাকে না জানে সে মনে করবে বিলাসের ব্রাহ্মধর্ম ছাড়া বুঝি সংসারে আর কোনো উদ্দেশ্যই নেই, শুধু এর জন্যেই সে বুঝি বেঁচে আছে, এছাড়া সে বুঝি আর কিছুই জানে না। কিন্তু কিন্তু কি ভুল দেখো মা, নিজের ছেলের কথায় আমি এমনি অভিভূত হয়ে পড়েছি যে তোমাকেই আমি বোঝাচ্ছি, যেন আমার চেয়ে তুমি কিছু কম বুঝেছ, যেন আমার চেয়ে তুমি তার কম মঙ্গল কাঙ্ক্ষিনী। বলিয়া মৃদু মৃদু হাস্য করিয়া তিনি কহিতে লাগিলেন, আমার এত আনন্দ তো শুধু সেই জন্যেই মা, আমি যে তোমার হৃদয়ের ভিতরটা একেবারে একেবারে আরশির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার কল্যাণের হাতখানি যে বড় উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছে মা। আর তাও আমি বলি, তুমি ছাড়া এ কাজ করতে আর পারেই বা কে, আর করবেই বা কে? তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সকলেরই যে তুমি সঙ্গিনী। তোমার হাতেই যে তার সমস্ত শুভ নির্ভর করছে।
তার শক্তি আর তোমার বুদ্ধি। সে ভার বহন করে চলবে আর তুমি পথ দেখাবে। তবেই তো দুজনের জীবন একসঙ্গে সার্থক হবে মা। সেই জন্যেই তো আজ আমার সুখ আর ধরছে না। আজ যে চোখের উপরে আমি দেখতে পেয়েছি বিলাসের আর ভয় নেই। তার ভবিষ্যতের জন্যে আমাকে একটি মুহূর্তের জন্যেও আর আশঙ্কা করতে হবে না। কিন্তু মা, আমি জিজ্ঞাসা করি, এই এত চিন্তা, এত জ্ঞান, ভবিষ্যৎ জীবন সফল করে তোলবার এত বড় বুদ্ধি ওইটুকু মাথার মধ্যে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে মা? আজ আমি যে একেবারে অবাক হয়ে গেছি। বিজয়ের সর্বাঙ্গ চঞ্চল হইয়া উঠিল, কিন্তু সে নিঃশব্দেই বসিয়া রহিল। রাসবিহারী ঘড়ির দিকে চাহিয়া চমকিয়া উঠিয়া পড়িয়া বলিলেন, হিস, 10টা বাজে যে। হ্যাঁ, একবার দয়ালের স্ত্রীকে যে দেখতে যেতে হবে। বিজয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? ভালোই আছেন বলিয়া তিনি দ্বারের দিকে 2-1 পদ অগ্রসর হইয়া হঠাৎ থামিয়া বলিলেন, কিন্তু আসল কথাটা যে এখনো বলা হয়নি মা। বলিয়া ফিরিয়া আসিয়া স্বস্থানে উপবেশন করিয়া মৃদু স্বরে বলিলেন, তোমার এই বুড়ো কাকা বাবুটির একটি অনুরোধ যে তোমায় রাখতেই হবে বিজয়া। বলো, তুমি রাখবে? বিজয়া মনে মনে ভীত হইয়া উঠিল। তাহার মুখের ভাব কটাক্ষে লক্ষ্য করিয়া রাসবিহারী বলিলেন, সে হবে না মা, সে হবে না। সন্তানের ওই আবদারটি মাকে রাখতেই হবে। বলো, তুমি রাখবে? বিজয়া অস্ফুট স্বরে কহিল, বলুন। তখন রাসবিহারী কহিলেন, সে যে শুধু আহার নিদ্রাই ত্যাগ করেছে তাই নয়, অনুতাপেও দগ্ধ হয়ে যাচ্ছে, এ আমি জানি। কিন্তু তোমাকে মা এক্ষেত্রে কিন্তু একটু শক্ত হতে হবে। কাল সে অভিমানে আসেনি, কিন্তু আজ আর সে থাকতে পারবে না, এসে সে পড়বেই। কিন্তু ক্ষমা চাইবা মাত্র যে ক্ষমা করবে সে হবে না, এই আমার একান্ত অনুরোধ। যে অন্যায়ের শাস্তি তুমি তাকে দিয়েছ, অন্তত সে শাস্তি আরো একটা দিন সে ভোগ করুক। এই বলিয়া বিজয়ার মুখের উপর বিস্ময়ের চিহ্ন দেখিয়া তিনি একটু হাসিলেন। স্নেহার্ত স্বরে বলিলেন, তোমার নিজের যে কত কষ্ট হচ্ছে সে কি আর আমার অগোচর আছে মা? তোমাকে কি আর আমি চিনি নে? তুমি তো আমারই মা। বরঞ্চ তার চেয়ে বেশি ব্যথা পাচ্ছ সেও আমি জানি। কিন্তু অপরাধের শাস্তি পূর্ণ না হলে যে প্রায়শ্চিত্ত হয় না। এই গভীর দুঃখ আরো একটা দিন সহ্য না করলে সে যে মুক্ত হবে না। শক্ত না হতে পারো, তার সঙ্গে তুমি আর দেখা করো না। আজ সে বিফল হয়েই ফিরে যাক, এই যন্ত্রণা আরো কিছু তাকে ভোগ করতে দাও মা। এই আমার একান্ত অনুরোধ তোমার কাছে বিজয়া। রাসবিহারী প্রস্থান করিলে বিজয়া অকৃত্রিম বিস্ময়ে আবিষ্টের ন্যায় স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এই সকল কথা, এরূপ ব্যবহার তাহার কাছে সে একেবারেই প্রত্যাশা করে নাই। বরঞ্চ ঠিক বিপরীতটাই আশঙ্কা করিয়া তাহার আগমনের সঙ্গে সঙ্গেই আপনাকে সে কঠিন করিয়া তুলিতে মনে মনে চেষ্টা করিয়াছিল। বিলাস একাকী আঘাত খাইয়া চলিয়া গেছে, কিন্তু প্রতিঘাতের বেলা সে যে একাকী আসিবে না, এবং তখন রাসবিহারীর সহিত তাহার যে একটা অত্যন্ত কড়া রকমের বোঝাপড়ার সময় আসিবে, তাহার বিভৎসতার নগ্ন মূর্তিটা কল্পনায় অঙ্কিত করিয়া অবধি বিজয়ার মনে তিলমাত্র শান্তি ছিল না। এখন বৃদ্ধ ধীরে ধীরে বাহির হইয়া গেলে শুধু তাহার বুকের উপর হইতে ভয়ের একটা গুরুভার পাথরই নামিয়া গেল না। সে যে একসময় এই লোকটিকে আন্তরিক শ্রদ্ধা করিত সে কথাও তাহার মনে পড়িল, এবং কেন যে শ্রদ্ধাটা ধীরে ধীরে সরিয়া গেল
তাহারও ঝাপসা আভাসগুলো সঙ্গে সঙ্গে মনে পড়িয়া আজ তাহাকে পীড়া দিতে লাগিল। এমনও একটা সংশয় তাহার অন্তরের মধ্যে উঁকি মারিতে লাগিল যে হয়তো এই বৃদ্ধের যথার্থ সংকল্প না বুঝিয়াই তাহার প্রতি মনে মনে সে অবিচার করিয়াছে এবং তাহার পরলোকগত পিতৃ আত্মা আবাল্য সুরীদের প্রতি এই অন্যায়ে ক্ষুব্ধ হইয়াছেন। সে বারবার করিয়া আপনাকে আপনি বলিতে লাগিল, কই, তিনি তো সত্যকার অপরাধের বেলায় নিজের ছেলেকেও মাপ করেন নাই, বরঞ্চ আমি যেন তাহাকে সহজে ক্ষমা করিয়া তাহার শাস্তিভোগের পরিমাণটা কমাইয়া না দিই, তিনি তো বারবার সেই অনুরোধই করিয়া গেলেন। আর একটা কথা, বৃদ্ধের সকল অনুরোধ উপরোধ আন্দোলন আলোচনার মধ্যে যে ইঙ্গিতটা সকলের চেয়ে গোপন করিয়াও সর্বাপেক্ষা পরিস্ফুট হইয়া উঠিয়াছিল, সেটা বিলাসের অসীম ভালোবাসা এবং ইহারই অবশ্যম্ভাবী ফল প্রবল ঈর্ষা। এই জিনিসটা বিজয়ের নিজের কাছেও অজ্ঞাত ছিল তা নয়, কিন্তু বাইরের আলোড়নে তাহা যেন নূতন তরঙ্গ তুলিয়া তাহার বুকে আসিয়া লাগিল। এতদিন যাহা শুধু তাহার হৃদয়ের তলদেশেই থিতাইয়া পড়িয়াছিল, তাহাই বাহিরের আঘাতে ফুলিয়া উঠিয়া হৃদয়ের উপর ছড়াইয়া পড়িতে লাগিল। তাই রাসবিহারী বহুক্ষণ চলিয়া গেলেও তাহার আলাপের ঝঙ্কার দুই কানের মধ্য দিয়া বিজয়া তেমনি নিঃশব্দে জানালার বাহিরে চাহিয়া বিভোর হইয়া বসিয়া রহিল। ঈর্ষা বস্তুটা সংসারে চিরদিনই নিন্দিত সত্য, তথাপি সেই নিন্দিত দ্রব্যটা আজ বিজয়ের চক্ষে বিলাসের অনেকখানি মলিনতা ফিকা করিয়া ফেলিল এবং যাহাদিগকে প্রতিপক্ষ কল্পনা করিয়া এই দুটি পিতাপুত্রের সহস্র রকমের প্রতিহিংসার বিভীষিকা কাল হইতে তাহার প্রত্যেক মুহূর্ত নিরুত্তম ও নির্জীব করিয়া আনিতেছিল, আজ আবার তাহাদিগকেই আপনার জন ভাবিতে পাইয়া সে যেন হাঁপ ফেলিয়া বাঁচিল। কালীপদ আসিয়া কহিল, মাঠান, তাহলে আমার যাওয়া হলো না বলে বাড়িতে একখান চিঠি লিখে দি। হ্যাঁ? বিজয়া ইতস্তত করিয়া বলিল, আচ্ছা। কালীপদ চলিয়া যাইতেছিল। বিজয়া তাহাকে আহ্বান করিয়া সলজ্জ দ্বিধাভরে কহিল, কালীপদ, একবার শোনো। না হয় আমি বলি কি কালীপদ, চিঠি যখন লিখে দেওয়াই হয়েছে তখন মাসখানেকের জন্য একবার তুমি বাড়ি থেকে ঘুরে এসো, কেমন? ওর কথাটাও থাক আর তোমার একবার বাড়ি যাওয়াও হোক, অনেকদিন তো যাওনি, কি বলো? কালীপদ মনে মনে আশ্চর্য হইল, কিন্তু সম্মত হইয়া কহিল, আচ্ছা মাঠান, আমি মাসখানেক না হয় ঘুরেই আসি। এই বলিয়া সে প্রস্থান করিলে এই দুর্বলতায় বিজয়ার কি একরকম যেন লজ্জা করিতে লাগিল। কিন্তু তাই বলিয়া তাহাকে আর একবার ফিরাইয়া ডাকিয়া নিষেধ করিতেও সে পারিল না, সেও লজ্জা করিতে লাগিল। প্রাচীরের মধ্যে যে কয়টা ঘর লইয়া বিজয়ার জমিদারের কাজকর্ম চলিত, তাহার সম্মুখেই একসার ঘন পল্লবের লিচু গাছ থাকায় বসতবাটির উপরের বারান্দা হইতে ঘরগুলোর কিছুই প্রায় দেখা যাইত না। তাছাড়া পূর্ব দিকের প্রাচীরের গায়ে যে ছোট দরজাটা ছিল, তাহা দিয়া যাতায়াত করিলে কর্মচারীদের কে কখন আসিতেছে যাইতেছে তাহার কিছুই জানিবার জো ছিল না। সেই অবধি দয়াল বাড়ির মধ্যে আর প্রবেশ করেন নাই। কাজ করিতে কাছারিতে আসেন কিনা সংকোচবশত সে সংবাদও বিজয়া লয় নাই। আর বিলাসবিহারী যে এদিকে মারান না, তাহা কাহাকেও প্রশ্ন না করিয়াই সে স্বতঃসিদ্ধের মতো মানিয়া লইয়াছিল। মধ্যে শুধু একদিন সকালে মিনিট 10 জন্য রাসবিহারী দেখা করিতে আসিয়াছিলেন, কিন্তু সাধারণভাবে 2-4টা অসুখের কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হয় নাই। মানুষের অন্তরের কথা অন্তর্যামী জানুন, কিন্তু মুখের যেটুকু প্রসন্নতা এবং সৌহার্দ্য লইয়া তিনি সেদিন পুত্রের বিরুদ্ধে ওকালতি করিতে গিয়াছিলেন, কোনো অজ্ঞাত কারণে সে ভাব তাহার পরিবর্তিত হইয়াছে নিশ্চয়ই বুঝিয়া বিজয়া উদ্বেগ অনুভব করিয়াছিল।
মোটের উপর সবটুকু জড়াইয়া একটা অতৃপ্তি অস্বস্তির মধ্যেই তাহার দিন কাটিতেছিল। এমনি করিয়া আরও কয়েকটা দিন কাটিয়া গেল। আজ অপরাহ্ন বেলায় বিজয়া বাটির কাছাকাছি নদীর তীরে একটুখানি বেড়াইবার জন্য একাকী বাহির হইতেছিল। বৃদ্ধ নায়েব মশাই একতারা খাতাপত্র বগলে লইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং ভক্তিভরে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, বলি মা কি কোথাও বার হচ্ছেন? কানাই সিং কই মা? বিজয়া হাসি মুখে বলিল, এই কাছে একটুখানি নদীর তীরে ঘুরে আসতে যাচ্ছি, দারোয়ানের দরকার নেই। আমাকে কি আপনার কোনো আবশ্যক আছে? নায়েব কহিল, একটু ছিল মা, তা না হয় কালকেই হবে। বলিয়া সে ফিরিবার উপক্রম করিতেই বিজয়া পুনরায় হাসিয়া জিজ্ঞাসা করিল, দরকার যদি একটুখানি হয় তো আজই বলুন না, অত খাতাপত্র নিয়ে কোথায় চলেছেন? নায়েব সেইগুলি দেখাইয়া কহিলেন, আগে মা, আপনার কাছে এসেছি। গত বছরের হিসাবটা তো সারা হয়েছে, একটা মিলিয়ে দেখে একটা দস্তখত করে দিতে হবে যে। তাছাড়া মা, ছোটবাবু হুকুম দিয়েছেন যে হাল সনের জমা খরচটাতেও রোজ তারিখে আপনার সই হওয়া চাই মা। বিজয়া অতিমাত্রায় বিস্মিত হইয়া ফিরিয়া আসিয়া বাহিরের ঘরে বসিল। নায়েব সঙ্গে আসিয়া টেবিলের উপর সেগুলো রাখিয়া দিয়া একখানা খুলিবার উদ্যোগ করিতেই বিজয়া বাধা দিয়া প্রশ্ন করিল, এই হুকুম ছোটবাবু কবে দিলেন? হাগে আজ সকালেই দিয়েছেন মা। ও, আজ সকালে তিনি এসেছিলেন? হ্যাঁ, তিনি তো রোজই আসেন। এখন কাছারি ঘরে আছেন? নায়েব ঘাড় নাড়িয়া কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে এইমাত্র তিনি চলে গেলেন। সেদিনের হাঙ্গামা কোনো আমলারই অবিদিত ছিল না। নায়েব বিজয়ার প্রশ্নের ইঙ্গিত বুঝিয়া ধীরে ধীরে অনেক কথাই কহিল। বিলাসবিহারী প্রত্যহ ঠিক 11টার সময় কাছারিতে উপস্থিত হন। কাহারও সহিত বিশেষ কোনো কথাবার্তা কহেন না। নিজের মনে কাজ করিয়া 5টার সময় বাড়ি ফিরিয়া যান। দয়ালবাবুর বাটিতে অসুখ আরোগ্য না হওয়া পর্যন্ত তাহার আসিবার আবশ্যকতা নাই বলিয়া তিনি তাহাকে ছুটি দিয়াছেন, ইত্যাদি অনেক ব্যাপার নায়েব মনিবের গোচর করিল। বিজয়া লজ্জিত মুখে নীরবে সমস্ত কাহিনী শুনিয়া বুঝিল যে বিলাস এই নূতন নিয়ম নিদারুণভাবে অভিমান বশেই প্রবর্তিত করিয়াছে। তথাপি এমন কথাও কহিল না যে এতদিন যাহার সই লইয়া কাজ চলিতেছিল আজও চলিবে, তাহার নিজের সই অনাবশ্যক। আচ্ছা, এখন এগুলি থাক, কাল সকালে একবার এসে আমার সই নিয়ে যাবেন, কেমন? বলিয়া নায়েবকে বিদায় দিয়া সেখানেই সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বাহিরে দিনের আলো ক্রমশ নিবিয়া আসিল এবং প্রতিবেশীদের ঘরে ঘরে শাঁখের শব্দে সন্ধ্যার শান্ত আকাশ চঞ্চল হইয়া উঠিল। তথাপি তাহার উঠিবার কোনো লক্ষণ দেখা গেল না। আরও কতক্ষণ যে সে এমনি একভাবে বসিয়া কাটাইত বলা যায় না। কিন্তু বেহারা আলো হাতে করিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ অন্ধকারের মধ্যে কর্ত্রীকে একাকী দেখিয়া যেন চমকাইয়া উঠিল। বিজয়া নিজেও তেমনি লজ্জা পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং বাহিরে আসিয়াই একেবারে স্তম্ভিত হইয়া গেল। যে জিনিসটি তাহার চোখে পড়িল সে তাহার সুদূর কল্পনারও অতীত। সে কি কোনো কারণে কোনো ছলে আর এ বাড়িতে পা দিতে পারে? অথচ সেই প্রায়ন্ধকারেও স্পষ্ট দেখা গেল সেদিনের সেই সাহেবটি হ্যাট সমেত প্রায় 6.5 ফুট দীর্ঘ দেহ লইয়া গেটের মধ্যে প্রবেশ করিয়াছে এবং সাধারণ বাঙালির অন্তত 2.5 গুণ লম্বা পা ফেলিয়া এদিকেই আসিতেছে। আজ আর তাহাকে পুলিশ কর্মচারী বলিয়া ভুল হয় নাই, কিন্তু আনন্দের সেই অপরিমিত দীপ্তি রেখাটিকে যে তাহার বিশ্বজোড়া ভয় ও নিরাশার অন্ধকার চক্ষের পলকে গিলিয়া ফেলিল। গাছপালায় ঘেরা আঁকা বাঁকা পথের মাঝে মাঝে তাহার দেহ অদৃশ্য হইতে লাগিল বটে, কিন্তু পথের কাঁকরে তাহার জুতার শব্দ ক্রমেই সন্নিকটবর্তী হইতে লাগিল। বিজয়া মনে মনে বুঝিল তাহাকে অভ্যর্থনা করিয়া বসানো
ভয়ানক অন্যায়, কিন্তু দ্বারের বাহির হইতে অবহেলায় বিদায় দেওয়াও যে অসাধ্য। এই অবস্থা সংকট হইতে পরিত্রাণের উপায় কোনো দিকে খুঁজিয়া না পাইয়া যে মুহূর্তে পথের বাঁকে কামিনী গাছের পাশে সেই দীর্ঘ ঋজু দেহ তাহার সম্মুখে আসিয়া পড়িল, ঠিক সেই মুহূর্তেই সে পিছন ফিরিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিল। বৃদ্ধ নায়েব কিছুই লক্ষ্য করে নাই, নিজের মনে চলিয়াছিল। অকস্মাৎ সাহেব দেখিয়া ত্রস্ত হইয়া উঠিল, কিন্তু সাহেবের প্রশ্নে তাকে চিনিতে পারিয়া আশ্বস্ত এবং নিরুদ্বিগ্ন হইয়া জবাব দিল, হ্যাঁ, উনি বাইরের ঘরে আছেন, বলিয়া চলিয়া গেল। প্রশ্ন এবং উত্তর দুইই বিজয়ার কানে গেল। ক্ষণেক পরেই ঘরে ঢুকিয়া নরেন্দ্র নমস্কার করিল। লাঠি এবং টুপি টেবিলের উপরে রাখিয়া সহাস্যে কহিল, আরে, এই যে দেখছি আমার ওষুধে একেবারে চমৎকার ফল হয়েছে। বাহ। ক্ষণিক পূর্বেই বিজয়া মনে মনে ভাবিয়াছিল, আজ বুঝি সে চোখ তুলিয়া চাহিতেও পারিবে না, একটা কথার জবাব পর্যন্ত হয়তো তাহার মুখে ফুটিবে না। কিন্তু আশ্চর্য এই যে, এই লোকটির কেবল কণ্ঠস্বর শুনিবা মাত্রই শুধু যে তাহার দ্বিধা সংকোচে ভোজবাজির মতো অন্তর্হিত হইয়া গেল তাই নয়, তাহার হৃদয়ের অন্ধকার অজ্ঞাত কোণে সুর বাঁধা বীণার তারের উপর কে যেন না জানিয়া আঙুল বুলাইয়া দিল, এবং এক মুহূর্তেই বিজয়া তাহার সমস্ত বিষাদ বিস্মৃত হইয়া বলিয়া উঠিল, কি করে জানলেন? আমাকে দেখে না কারোর কাছে শুনে? নরেন্দ্র বলিল, শুনে। কেন, আপনি কি দয়ালবাবুর কাছে শোনেননি যে আমার ওষুধ খেতে পর্যন্ত হয় না, শুধু প্রেসক্রিপশনটার উপর একবার চোখ বুলিয়ে ছিঁড়ে ফেলে দিলেও প্রায় অর্ধেক কাজ হয়, বলিয়া নিজের রসিকতায় প্রফুল্ল হইয়া অট্টহাস্যে সে ঘর কাঁপাইয়া তুলিল। বিজয়া বুঝিল সে দয়ালের কাছে সমস্ত শুনিয়াই তবে আজ ব্যঙ্গ করিতে আসিয়াছে। তার এই অসঙ্গত উচ্চ হাস্যে মনে মনে রাগ করিয়া ঠোক্কর দিয়া সে বলিল, ও তাই বুঝি বাকি অর্ধেকটা সারাবার জন্য দয়া করে আবার ওষুধ লিখে দিতে এসেছেন? খোঁচা খাইয়া নরেনের হাসি থামিল। সে কহিল, বাস্তবিক বলছি, এ এক আচ্ছা তামাশা। বিজয়া কহিল, তাই বুঝি এত খুশি হয়েছেন? নরেনের মুখ গম্ভীর হইল। কহিল, খুশি হয়েছি, তবে একেবারে না। অবশ্য এ কথা একেবারে অস্বীকার করে বলতে পারি নে যে শুনেই প্রথমে একটু আমোদ বোধ করেছিলাম, কিন্তু তারপরেই বাস্তবিকই আমি দুঃখিত হয়েছি। বিলাসবাবুর মেজাজটা তেমন ভালো নয় সত্যি, অকারণে খামোখা রেগে উঠে পরকে অপমান করে বসেন, কিন্তু তাই বলে আপনিও যে অসহিষ্ণু হয়ে কতগুলো অপমানের কথা বলে ফেলবেন সেও তো ভালো নয়। ভেবে দেখুন দেখি, কথাটা প্রকাশ পেলে ভবিষ্যতে কত বড় একটা লজ্জা এবং ক্ষোভের কারণ হবে। আমাকে বিশ্বাস করুন, বাস্তবিকই শুনে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আমার জন্য আপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়। এই লোকটির হৃদয়ের পবিত্রতায় বিজয়া মনে মনে মুগ্ধ হইয়া গেল। তথাপি পরিহাসের ভঙ্গিতে কহিল, কিন্তু হাসিও আপনি চাপতে পারছেন না কি, তাই তো? নরেন জোর করিয়া এবার ভয়ানক গম্ভীর হইয়া কহিল, কেন, আপনি বারবার তাই মনে করছেন? যথার্থই আমি অতিশয় ক্ষুণ্ণ হয়েছি, কিন্তু তখন আমি আপনাদের সম্বন্ধে কিছুই জানতাম না। তারপর একটুখানি চুপ করিয়া থাকিয়া পুনরায় সে কহিল, সেই দিনই নিচে তার বাবা সমস্ত কথা আমাকে জানিয়ে বললেন, ঈর্ষা। দয়ালবাবুও কাল তাই বললেন। শুনে আমি কি লজ্জা যে পেয়েছি তা বলতে পারিনি, কিন্তু এত লোকের মধ্যে আমাকে ঈর্ষা করার মতো কি আমার যে আছে তাও তো আমি ভেবে পাইনি। আপনারা ব্রাহ্ম সমাজে, আবশ্যক হলে সকলের সঙ্গেই কথা কন, আমার সঙ্গেও তেমনই কয়েছেন। এতে এমন কি দোষ তিনি দেখতে পেয়েছেন তা তো আমি আজও খুঁজে পাইনি। যাই হোক, আমাকে আপনারা ক্ষমা করবেন। আর ওই বাংলায় কি যেন বলে, অভিনন্দন। আমিও আপনাকে তাই জানিয়ে যাচ্ছি, অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। আপনারা সুখী হন। সে নিজের আচরণের উল্লেখ করিতে গিয়াও যে বিজয়ার সেদিনের আচরণ সম্বন্ধে লেশমাত্র ইঙ্গিত করে নাই, বিজয়া তাহা লক্ষ্য করিয়াছিল। কিন্তু তাহার শেষ কথাটায়
বিজয়ার দুই চক্ষু অকস্মাৎ অশ্রু প্লাবিত হইয়া উঠিল। সে ঘাড় ফিরাইয়া কোনো মতে চোখের জল সামলাইতে লাগিল। প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া নরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা, সেদিন কালীপদকে দিয়ে হঠাৎ স্টেশনে ওই মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? বিজয়া রুদ্ধস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আপনার জিনিস আপনি নিজেই তো ফিরে চেয়েছিলেন। নরেন বলিল, তা বটে, কিন্তু দামের কথাটা তো তাকে বলে দিয়ে পাঠাননি, তাহলে তো আমার। বিজয়া কহিল, না, জ্বরের উপরে আমার ভুল হয়েছিল, কিন্তু সে ভুলের শাস্তিও তো আপনি আমাকে কম দেননি। নরেন লজ্জিত হইয়া কহিল, কিন্তু কালীপদ যে বললে। বিজয়া বাধা দিয়া বলিল, সে আমি শুনেছি, কিন্তু যাই সে বলুক, আপনাকে উপহার দেবার মতো স্পর্ধা আমার থাকতে পারে এমন কথা আপনি কি করে বিশ্বাস করলেন? আর সত্যি যদি তাই করে থাকি, তাহলে নিজের হাতে কেন শাস্তি দিলেন না আপনি আমাকে? কেন চাকরকে দিয়ে আমাকে অপমান করলেন? হ্যাঁ, আপনার আমি কি করেছিলুম? বলিতে বলিতেই তাহার গলা যেন ভাঙিয়া আসিল। নরেন লজ্জিত এবং অত্যন্ত আশ্চর্য হইয়া বিজয়ের মুখের পানে চাহিয়া দেখিল। সে ঘাড় ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া আছে। মুখ তাহার চোখে পড়িল না, চোখে পড়িল শুধু গ্রীবার উপর হীরার কণ্ঠির একটুখানি দীপালোকে বিচিত্র রশ্মি প্রতিফলিত করিতেছে। উভয়েই কিছুক্ষণ মৌন থাকার পর নরেন্দ্র ক্ষুণ্ণ কণ্ঠে ধীরে ধীরে কহিল, কাজটা যে আমার ভালো হয়নি সে আমি সত্যিই টের পেয়েছিলাম, কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছিল। তাছাড়া কালীপদরার দোষ কি? ওর উপর রাগ করা কিছুতেই আমার উচিত হয়নি। আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া সে বলিল, দেখুন, ঈর্ষা জিনিসটা যে কত মন্দ তা আমি ভালো করেই টের পেয়েছি। ও শুধু নিজের ঝোঁকেই যে বেড়ে চলে তাই নয়, একেবারে সংক্রামক ব্যাধির মতো অপরকেও আক্রমণ করতে ছাড়ে না। এখন তো আমি বেশ জানি যে আমাকে ঈর্ষা করার মতো ভ্রম বিলাসবাবুর আর কিছু হতেই পারে না। তার বাবাও সেজন্য লজ্জা এবং দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে আমার নিজেরও তখন বড় কম ভুল হয়নি। বিজয়া মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আপনার ভুল কিরকম? নরেন অত্যন্ত সহজ এবং স্বাভাবিকভাবে উত্তর দিল, আমাকে নিরর্থক ওরকম অপমান করায় আপনি যে সত্যি ক্লেশ বোধ করেছিলেন সে তো আপনার কথা শুনে আমি বুঝতেই পেরেছি। তার উপর রাসবিহারীবাবু যখন নিচে গিয়ে তার ছেলের ওই ঈর্ষার কথাটা তুলে আমাকে দুঃখ করতে নিষেধ করলেন, তখন হঠাৎ দুঃখটা যেন আমার কেমন বেড়ে গেল। কেবলই মনে হতে লাগলো নিশ্চয়ই কিছু কারণ আছে, নইলে শুধু শুধু কেউ কাউকে তো আর হিংসে করে না। আপনাকে আজ আমি যথার্থ বলছি, তারপর 8-10 দিন, বোধ করি প্রায় 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমি শুধু আপনাকেই ভাবতুম, আর আপনার সেই অসুখের বলা কথাগুলোই আমার শুধু মনে পড়ত। তাই তো বলছিলুম, কি যে ভয়ানক ছোঁয়াচে রোগ, কাজকর্ম চুলোয় গেল, দিবারাত্রি শুধু আপনার কথাই মনের মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু এর কি আবশ্যক ছিল বলুন তো? আর শুধু কি তাই, 2-3 দিন এই পথে অনর্থক হেঁটে গেছি কেবল আপনাকে একটিবার দেখবার জন্য। দিন কতক সে আচ্ছা পাগলা ভূত একেবারে আমার ঘাড়ে চেপেছিল বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া মুখ ফিরাইয়া চাহিল না, একটা কথারও জবাব দিল না। নীরবে উঠিয়া পড়িয়া পাশের দরজা দিয়া বাটির ভিতরে চলিয়া গেল এবং আর একজনের মুখের হাসি চক্ষের পলকে নিবিয়া গেল। যে পথে সে বাহির হইয়া গেল সেই অন্ধকারের মধ্যেই নির্নিমেষ চাহিয়া নরেন হতবুদ্ধি হইয়া শুধু ভাবিতে লাগিল, না জানিয়া এ আবার কোন দুঃখের অপরাধ সে সৃষ্টি করিয়া বসিল। সুতরাং বেহারা আসিয়া যখন কহিল, বাবু আপনি কিন্তু যাবেন না, আপনার চা তৈরি হচ্ছে, তখন নরেন অত্যন্ত ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আমার চা তো দরকার নেই। কিন্তু মা আপনারে বসতে বলে দিলেন বলিয়া বেহারা চলিয়া গেল। ইহাও নরেন্দ্রকে কম আশ্চর্য করিল না। প্রায় মিনিট 15 পরে চাকরের হাতে চা এবং নিজের হাতে জলখাবারের থালা লইয়া বিজয়া প্রবেশ করিল। সে যে সহস্র চেষ্টা করিয়াও তাহার মুখের উপর হইতে রোদনের ছায়া মুছিয়া ফেলিতে পারে নাই, তাহা অস্পষ্ট দীপালোকে হয়তো আর কাহারও চোখে ধরা পড়িত না,
কিন্তু ডাক্তারের অভ্যস্ত চক্ষুকে সে ফাঁকি দিতে পারিল না। কিন্তু এবার আর সে সহসা কোনো মন্তব্য করিয়া বসিল না। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক বিষয়েই সতর্ক হইতে শিখিয়াছিল। যেদিন প্রায় অপরিচিত হইয়াও অন্তরের সামান্য কৌতূহল ও ইচ্ছার চাঞ্চল্য দমন করিতে না পারিয়া হাত দিয়া বিজয়ের মুখ তুলিয়া ধরিয়াছিল, আজ আর তাহার সেদিন ছিল না। তাই সে চুপ করিয়াই রহিল। চাকর টেবিলের উপর চা রাখিয়া দিয়া চলিয়া গেল। বিজয়া তাহারই পাশে খাবারের থালা রাখিয়া নিজের জায়গায় গিয়া বসিল। নরেন তৎক্ষণাৎ কাছে টানিয়া লইয়া এমনিভাবে আহারে মন দিল যেন এই জন্যই সে প্রতীক্ষা করিতেছিল। মিনিট ৫-৬ নিঃশব্দে কাটিবার পর বিজয়াই প্রথমে কথা কহিল। নীরবতার গোপন ভার সে আর সহিতে না পারিয়া যেন হঠাৎ জোর করিয়াই হাসিয়া উঠিয়া বলিল, কই, আপনার সেই পাগলা ভূতটার কথা তো শেষ করলেন না? নরেন বোধ করি অন্য কথা ভাবিতেছিল। সে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কার কথা বলছেন? বিজয়া কহিল, সেই পাগলা ভূতটা যে দিন কতক আপনার কাঁধে চেপেছিল, সে নেবে গেছে তো? এবার নরেন্দ্র হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, ও তাই বলুন, হ্যাঁ গেছে। বিজয়া কহিল, যাক, তাহলে বেঁচে গেছেন বলুন, নইলে আর কতদিন যে আপনাকে ঘোরদৌড় করিয়ে নিয়ে বেড়াতো কে জানে। নরেন চায়ের পেয়ালা মুখে তুলিয়া শুধু বলিল, হ্যাঁ। বিজয়া পুনরায় ভালো কিছু একটা বলিতে চাহিল বটে, কিন্তু হঠাৎ আর কথা খুঁজিয়া না পাইয়া কেবল আকণ্ঠ উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস চাপিয়া লইয়া চুপ করিয়া গেল। পরের ঘাড়ে ভূত ছাড়ার আনন্দের জের টানিয়া চলা কিছুতেই আর তাহার শক্তিতে কুলাইল না। আবার কিছুক্ষণ সমস্ত ঘরটা স্তব্ধ হইয়া রহিল। নরেন ধীরে সুস্থে চায়ের বাটিটা নিঃশেষ করিয়া টেবিলের উপর রাখিয়া দিল। পকেট হইতে ঘড়ি বাহির করিয়া বলিল, আর 10 মিনিট সময় আছে, আমি চললুম, কেমন? নমস্কার। বিজয়া মৃদুস্বরে প্রশ্ন করিল, কলকাতায় ফিরে যাবার বুঝি এই শেষ ট্রেন? নরেন উঠিয়া দাঁড়াইয়া টুপিটা তাহার মাথায় দিয়া বলিল, আরও একটা ট্রেন আছে বটে, কিন্তু সে ঘণ্টা 3 পরে। আচ্ছা, চললুম, নমস্কার। বলিয়া লাঠিটা তুলিয়া একটু দ্রুত পদেই সে ঘর হইতে বাহির হইয়া গেল। বিলাস যথাসময়ে কাছারিতে আসিয়া নিজের কাজ করিয়া বাড়ি চলিয়া যাইত। নিতান্ত প্রয়োজন হইলে কর্মচারী পাঠাইয়া বিজয়ার খবর লইত, কিন্তু আপনি আসিত না। তাহাকে ডাকাইয়া না পাঠাইলে সে যে নিজে যাচিয়া আসিবে না, ইহাও বিজয়া বুঝিয়াছিল। অথচ তাহার আচরণের মধ্যে অনুতাপ এবং আহত অভিমানের বেদনা ভিন্ন ক্রোধের জ্বালা প্রকাশ পাইত না বলিয়া বিজয়ার নিজের রাগও পড়িয়া গিয়াছিল। বরঞ্চ আপনার ব্যবহারের মধ্যেই কেমন যেন একটা নাটক অভিনয়ের আভাস অনুভব করিয়া তাহার মাঝে মাঝে ভারী লজ্জা করিত। প্রায় মনে হইত কত লোকেই না জানি এই লইয়া হাসি তামাশা করিতেছে। তাছাড়া যে লোক সকলের চক্ষেই এতদিন সর্বময় হইয়া বিরাজ করিতেছিল, বিশেষ করিয়া জমিদারির কাজে অকাজে সে যাহাদিগকে শাসন করিয়া শত্রু করিয়া তুলিয়াছে, তাহাদের সকলের কাছে তাহাকে অকস্মাৎ এতখানি ছোট করিয়া দিয়া বিজয়া আপনার নিভৃত হৃদয়ে সত্যকার ব্যথা অনুভব করিতেছিল। পূর্বের অবস্থাকে ফিরাইয়া না আনিয়া শুধু এই ঘটনাটাকে কোনো মতে সে যদি সম্পূর্ণ না করিয়া দিতে পারিত, তাহা হইলে বাঁচিয়া যাইত। এমনই যখন তাহার মনের ভাব, সেই সময়ে হঠাৎ একদিন বিকালে কাছারির বেহারা আসিয়া জানাইল যে বিলাসবাবু দেখা করিতে চান। ব্যাপারটা একেবারে নূতন। বিজয়া চিঠি লিখিতেছিল, মুখ না তুলিয়াই বলিল, আসতে বলো। তাহার মনের ভিতরটা অজ্ঞাত আশঙ্কায় দুলিতে লাগিল। কিন্তু বিলাস প্রবেশ করিতেই সে উঠিয়া দাঁড়াইয়া শান্তভাবে নমস্কার করিয়া কহিল, নমস্কার, আসুন। বিলাস আসন গ্রহণ করিয়া বলিল,
কাজের ভিড়ে আসতে পারিনি। তা তোমার শরীর ভালো আছে তো? বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। ও, তা সেই ওষুধটাই চলছে? বিজয়া ইহার কোনো উত্তর দিল না। বিলাসও প্রশ্নের পুনরুক্তি না করিয়া অন্য কথা কহিল। বলিল, কাল নববৎসরের নতুন দিন, তা আমার ইচ্ছা হয় যে সকলকে একত্র করে কাল সকালবেলায় একটু ভগবানের নাম গান করা হয়। সে যে তাহার প্রশ্ন লইয়া পীড়াপিড়ি করিল না, কেবল ইহাতেই বিজয়ার মনের উপর হইতে একটা ভার যেন নামিয়া গেল। সে খুশি হইয়া বলিয়া উঠিল, এ তো খুব ভালো কথা। বিলাস কহিল, কিন্তু নানা কারণে মন্দিরে যাওয়ার সুবিধে হলো না। যদি তোমার অমত না হয় তো আমি বলি কি এইখানেই। বিজয়া তৎক্ষণাৎ সম্মত হইয়া সায় দিল, এমনকি উৎসাহিত হইয়া উঠিল। কহিল, তাহলে ঘরটাকে একটুখানি ফুল লতাপাতা দিয়ে সাজালে ভালো হতো না? আপনাদের বাড়িতে তো ফুলের অভাব নেই। যদি মালিকে হুকুম দিয়ে কাল ভোর থাকতেই, কি বলেন, হতে পারে নাকি? বিলাস বিশেষ কোনো প্রকারের আনন্দের আড়ম্বর না দেখাইয়া সহজভাবে বলিল, বেশ, তাই হবে। আমি সমস্ত বন্দোবস্ত ঠিক করে দেব। বিজয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, কাল তো বৎসরের প্রথম দিন। আচ্ছা, আমি বলি কি একটু খাওয়া দাওয়ার আয়োজন করলে কি? বিলাস এই প্রস্তাবও অনুমোদন করিল এবং উপাসনার পরে জলযোগের আয়োজন যাহাতে ভালো রকম হয় সে বিষয়ে নায়েবকে হুকুম দিয়া যাইবে ইহাও জানাইল। আরও ২-৪টা সাধারণ কথাবার্তার পরে সে বিদায় গ্রহণ করিলে বহু দিনের পরে বিজয়ার অন্তরের মধ্যে তৃপ্তি ও উল্লাসের দক্ষিণা বাতাস দিতে লাগিল। সেদিনকার সেই প্রকাশ্য সংঘর্ষের পর হইতে অব্যক্ত গ্লানির আকারে যে বস্তুটি তাহাকে অনুক্ষণ দুঃখ দিতেছিল, তাহার ভার যে কত ছিল, আজ নিষ্কৃতি পাইয়া সে যেমন অনুভব করিল এমন বোধ করি কোনো দিন করে নাই। তাই আজ তাহার ব্যথার সহিত মনে হইতে লাগিল, এই কয়েকদিনের মধ্যে বিলাস পূর্বেকার অপেক্ষা যেন অনেকটা রোগা হইয়া গিয়াছে। অপমান ও অনুশোচনার আঘাত ইহার প্রকৃতিকে যে পরিবর্তিত করিয়া দিয়াছে তাহা চোখের উপর সুস্পষ্ট দেখিতে পাইয়া অজ্ঞাত স্বরে বিজয়ার দীর্ঘশ্বাস পড়িল এবং সে বৃদ্ধ রাসবিহারীর সেদিনের কথাগুলি চুপ করিয়া মনে মনে আলোচনা করিতে লাগিল। বিলাসবিহারী তাহাকে যে অত্যন্ত ভালোবাসে তাহা ভাষায়, ইঙ্গিতে, ভঙ্গিতে সর্বপ্রকারেই ব্যক্ত করা হইয়াছে। অথচ একটা দিনের জন্যেও সঙ্গোপনে এই ভালোবাসার কথা বিজয়ার মনে স্থান পায় না। বরঞ্চ সন্ধ্যার ঘনীভূত অন্ধকারে একাকী ঘরের মধ্যে সঙ্গীবিহীন প্রাণটা যখন ব্যথায় ব্যাকুল হইয়া ওঠে, তখন কল্পনার নিঃশব্দ পদসঞ্চারে ধীরে ধীরে যে আসিয়া তাহার পাশে বসে সে বিলাস নয়, আর একজন। অলস মধ্যাহ্নে বইয়ে যখন মন বসে না, সেলাইয়ের কাজও যখন অসহ্য বোধ হয়, প্রকাণ্ড শূন্য বাড়িটা রবি করে খাঁ খাঁ করিতে থাকে, তখন সুদূর ভবিষ্যতে একদিন এই শূন্য গৃহই পূর্ণ করিয়া যে গৃহকন্যার স্নিগ্ধ ছবিটি তাহার অন্তরে ধীরে ধীরে জাগিয়া উঠিতে থাকে, তাহার মধ্যে কোথাও বিলাসের এতটুকু স্থান থাকে না। অথচ যে লোকটি সমস্ত জায়গা জুড়িয়া বসে, সংসার যাত্রার দুর্গম পথে সহায় বা সহযোগী হিসাবে মূল্য তাহার বিলাসের অপেক্ষা অনেক কম। সে যেমন অপটু তেমনি নিরুপায়। বিপদের দিনে ইহার কাছে কোনো সাহায্যই মিলিবে না। তবুও এই অকেজ মানুষটারই সমস্ত অকাজের বোঝা সে নিজে সারা জীবন মাথায় লইয়া চলিতেছে মনে করিতেও বিজয়ার সমস্ত দেহ মন অপরিমিত আনন্দ বেগে থরথর করিয়া কাঁপিতে থাকে। বিলাস চলিয়া গেলে বিজয়ার এই মনোভাবের আজও যে কোনো ব্যতিক্রম ঘটিল তাহা নহে, কিন্তু আজ সে বিনা প্রার্থনায় বিলাসের দোষের পুনর্বিচারের ভার তুলিয়া লইল এবং ঘটনাচক্রে তাহার স্বভাবের যে পরিচয় প্রকাশ পাইয়াছে, বাস্তবিক তাহার স্বভাব যে এত হীন নহে, কাহারও সহিত কোনো তর্ক না করিয়াই সে আপনা আপনিই তাহা মানিয়া লইল।
এমনকি নিরতিশয় উদারতার সহিত ইহাও আজ সে আপনার কাছে গোপন করিল না যে বিলাসের মতো মানসিক অবস্থায় পড়িয়া জগতের অধিকাংশ লোকেই হয়তো ভিন্নরূপ আচরণ দেখাইতে পারিত না। সে যে ভালোবাসিয়াছে এবং ভালোবাসার অপরাধী তাহাকে লাঞ্ছিত এবং দণ্ডিত করিয়াছে, ইহাই বারবার স্মরণ করিয়া আজ সে করুণা মিশ্রিত মমতার সহিত তাহাকে মার্জনা করিল। সকালে উঠিয়া শুনিল বিলাস বহু পূর্বেই লোকজন লইয়া ঘর সাজানোর কাজে লাগিয়া গিয়াছে। তাড়াতাড়ি প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিয়া লজ্জিতভাবে সে কহিল, ওমা, আমাকে ডেকে পাঠাননি কেন? বিলাস স্নিগ্ধ স্বরে বলিল, দরকার কি? বিজয়া একটু হাসিয়া প্রসন্ন মুখে জবাব দিল, আমি বুঝি এতই অকর্মণ্য যে এদিকেও কোনো সাহায্য করতে পারি নে? আচ্ছা, এখন বলুন তো কি করব? অনেক দিনের পর বিলাস আজ হাসিল, কহিল, তুমি শুধু নজর রাখো যে আমাদের কাজে কোনো ভুল হচ্ছে কিনা, বুঝেছ? আচ্ছা বলিয়া বিজয়া হাসি মুখে একটা কোচের উপর গিয়া বসিল। খানিক পরেই প্রশ্ন করিল, খাবার বন্দোবস্ত কি হলো? বিলাস ফিরিয়া চাহিয়া বলিল, সমস্তই ঠিক হচ্ছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আমি কেন তবে সেই দিকেই যাই নে? বেশ তো, বলিয়া বিলাস পুনরায় কাজে মন দিল। বেলা ৮টার মধ্যেই সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়া গেল। ইতিমধ্যে বিজয়া অনেকবার আনাগোনা করিয়া অনেক ছোটখাটো ব্যাপারে বিলাসের পরামর্শ লইয়া গিয়াছে, কোথাও বাধে নাই। না জানিয়া কখন যে সঞ্চিত বিরোধের গ্লানি কাটিয়া উভয়ের কথাবার্তার পথ এমন সহজ ও সুগম হইয়া গিয়াছিল যে দুজনের কেহই বোধ করি তাহা খেয়াল করে নাই। বিজয়া হাসিয়া বলিল, আমাকে একেবারে অপদার্থ মনে করে বাদ দিলেন? কিন্তু আমিও আপনার একটা ভুল ধরেছি, তা বলছি। বিলাস একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, অপদার্থ তো একবারও মনে করিনি, কিন্তু ভুল কিরকম? বিজয়া কহিল, আমরা তো আছি মোটে ৪-৫ জন, কিন্তু খাবারের আয়োজন হয়ে পড়েছে প্রায় ২০ জনের, তা জানেন আপনি? বিলাস কহিল, হ্যাঁ সে তো বটেই, বাবা তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছেন কিনা, তারা কজন কে কে আসবেন তা অবশ্য আমি এখনো ঠিক জানি নে। বিজয়া ভয়ানক বিস্ময়পন্ন হইয়া কহিল, তাই নাকি? কই, আমাকে তো সে কথা বলেননি। বিলাস নিজেও বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ সে কি, এখান থেকে কাল আমি যাবার পরে বাবা তোমাকে চিঠি লিখে জানাননি? না। কিন্তু তিনি যে স্পষ্ট বললেন। বলিয়া বিলাস থমকিয়া গেল। বিজয়া প্রশ্ন করিল, কি বললেন? বিলাস ক্ষণকাল স্থির থাকিয়া কহিল, হয়তো আমারই শোনবার ভুল হয়েছে, তিনি চিঠি লিখে জানাবেন বলে মনে হয় ভুলে গেছেন। বিজয়া আর কোনো প্রশ্ন করিল না, কিন্তু তাহার মনের ভিতর জ্যোৎস্নার প্রসন্নতা সহসা যেন মেঘে ঢাকিয়া গেল। আধ ঘণ্টা পরে রাসবিহারী স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন এবং বেলা ৯টার মধ্যেই তাহার নিমন্ত্রিত বন্ধুর দল একে একে দেখা দিতে লাগিলেন। ইহাদের সকলেই ব্রাহ্ম সমাজের নহেন। সম্ভবত তাহারা রাসবিহারীর স্বনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারিয়াই আসিতে বাধ্য হইয়াছিলেন। রাসবিহারী সকলকেই পরম সমাদরে গ্রহণ করিলেন এবং বিজয়ার সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় ছিল না, তাহাদের পরিচয় করাইতে গিয়া অচির ভবিষ্যতে এই মেয়েটির সহিত নিজের ঘনিষ্ঠ সম্বন্ধের ইঙ্গিত করিতেও ত্রুটি করিলেন না। বিজয়া অস্ফুট স্বরে অভ্যর্থনা করিয়া তাহাদিগকে আসন গ্রহণ করিতে অনুরোধ করিল। এই সকল প্রচলিত ভদ্রতা রক্ষার কার্যে সে যখন ব্যাপৃত, তখন অদূরে বাগানের সংকীর্ণ পথে দয়ালবাবু দেখা দিলেন। কিন্তু তিনি একা নহেন, একজন অপরিচিত তরুণী আজ তাহার সঙ্গে। মেয়েটি সুশ্রী, বয়স বোধ করি বিজয়া অপেক্ষা সামান্য কিছু বেশি।
কাছে আসিয়া দয়াল তাহাকে আপনার ভাগ্নী বলিয়া পরিচয় দিলেন। নাম নলিনী। সে কলিকাতার কলেজে বিএ পড়ে। এখনও গরমের ছুটি শুরু হয় নাই বটে, কিন্তু মামির অসুখে সেবা করিবার জন্য কিছু পূর্বেই দিন দুই হইল সে মামার কাছে আসিয়াছে এবং স্থির হইয়াছে যে গ্রীষ্মের অবকাশটা সে এইখানেই কাটাইয়া যাইবে। নলিনীকে যে বিজয়া কলিকাতায় একেবারেই দেখে নাই তাহা নহে, কিন্তু আলাপ ছিল না। তথাপি এতগুলি পরিচিত ও অপরিচিত পুরুষের মধ্যে আজ সেই তাহার সকলের চেয়ে অন্তরঙ্গ বলিয়া মনে হইল। বিজয়া দুই হাত বাড়াইয়া তাহাকে গ্রহণ করিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল এবং পাশে বসাইয়া ভাব করিতে আরম্ভ করিয়া দিল। উপাসনা 9:30টার সময় শুরু করিবার কথা। তখনও কিছু বিলম্ব ছিল বলিয়া সকলেই বাহিরের বারান্দায় দাঁড়াইয়া আলাপ করিতেছিলেন। এমন সময় রাসবিহারীর উচ্চ কণ্ঠ ঘরের মধ্য হইতে শোনা গেল। তিনি অত্যন্ত আদর করিয়া কাহাকে যেন বলিতেছিলেন, এসো বাবা, এসো, তোমার কত কাজ, তাও তাও তুমি যে সময় করে আসতে পারবে এ আমি আশা করিনি বাবা, এসো এসো। এই সম্মানিত কাজের ব্যক্তিটি কে তা জানিবার জন্য বিজয়া মুখ তুলিয়া সম্মুখেই দেখিল নরেন্দ্র, কিন্তু অসম্ভব বলিয়া হঠাৎ তাহার প্রত্যয় হইল না। নলিনীও একই সঙ্গে কৌতূহলবশে মুখ তুলিয়া কহিল, আরে নরেন্দ্রবাবু। রাসবিহারী তাহাকে আহ্বান করিয়াছিলেন এবং সে সেই নিমন্ত্রণ রাখিতে এই বাটিতে প্রবেশ করিয়াছে। ঘটনাটা এমনি অচিন্তনীয় যে বিজয়ার সমস্ত চিন্তা শক্তি পর্যন্ত যেন বিপর্যস্ত হইয়া গেল। আর সে সেদিকে মুখ তুলিয়া চাহিতে পারিল না, কিন্তু রাসবিহারীর সবিনয় অভ্যর্থনা স্পষ্ট শুনিতে পাইল এবং পরক্ষণেই উভয়কে লইয়া রাসবিহারী ঘরের মধ্যস্থলে আসিয়া দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে অনেকেই আসিলেন। তখন বৃদ্ধ শান্ত গম্ভীর স্বরে এই দুই যুবককে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন, তোমাদের বাপেদের সম্পর্কে তোমরা দুইজনে যে ভাই হও এই কথাটাই আজ তোমাদের আমি বিশেষ করে বলতে চাই বিলাস। বনমালী গেলেন, জগদীশ গেছেন, আর আমারও ডাক পড়েছে। ইহ জগতে আমাদের যে শুধু দেহ ব্যতীত আর কিছুই ভিন্ন ছিল না, এই কথা তোমরা আজকালকার ছেলেরা হয়তো বুঝবে না, বোঝা সম্ভব নয়, আর আমি তোমাদের তা বোঝাতেও চাইনি। শুধু কেবল আজ এই নববৎসরের এই পূর্ণ দিনটিতে তোমাদের উভয়ের কাছে আমি এই অনুরোধ করতে চাই যে তোমাদের গৃহ বিচ্ছেদের কালি দিয়ে এই বৃদ্ধের বাকি দিন কটা আর অন্ধকার করে তুলো না বাবারা। তাহার শেষ কথাটা কাঁপিয়া উঠিয়া ঠিক যেন কান্নায় রুদ্ধ হইয়া গেল। নরেন আর সহিতে পারিল না। সে অগ্রসর হইয়া গিয়া বিলাসের একটা হাত নিজের ডান হাতের মধ্যে টানিয়া লইয়া আবেগের সহিত কহিল, বিলাসবাবু, আমার সকল অপরাধ আপনি মাপ করুন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্রত্যুত্তরে বিলাস তাহার হাত ছাড়িয়া দিয়া নরেন্দ্রকে সবলে আলিঙ্গন করিয়া বলিয়া উঠিল, অপরাধ আমি করেছি নরেন, তুমি আমাকে ক্ষমা করো ভাই। বৃদ্ধ রাসবিহারী মুদ্রিত নেত্রে কম্পিত মৃদু কণ্ঠে বলিয়া উঠিলেন, হে সর্বশক্তিমান পরম পিতা পরমেশ্বর, এই দয়া এই করুণার জন্য তোমার শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি নমস্কার। এই বলিয়া তিনি দুই হাত জোর করিয়া কপালে স্পর্শ করিলেন এবং চাদরের কোণে চক্ষু মার্জনা করিয়া কহিলেন, আজিকার শুভ মুহূর্ত তোমাদের উভয়ের জীবনে অক্ষয় হোক,
অক্ষয় হোক। আপনারাও সকলে আশীর্বাদ করুন ওদের। এই বলিয়া তিনি বিস্ময় বিহ্বল অভ্যাগত ভদ্রলোকদিগের মুখের প্রতি দৃষ্টিপাত করিলেন। দয়াল ভিন্ন কেহই কিছু জানিতেন না, সুতরাং এই মর্মস্পর্শী করুণ অনুষ্ঠানের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে না পারিয়া ইহাদের বাস্তবিকই বিস্ময়ের পরিসীমা ছিল না। রাসবিহারী চক্ষের পলকে তাহা অনুভব করিয়া তাহাদের প্রতি চাহিয়া স্নিগ্ধভাবে একটু হাস্য করিয়া কহিলেন, মেয়েরা যে বলে শাঁখের করাত, হাসতে কাটে আবার যেতেও কাটে, আমারও হয়েছিল তাই। আমার এও ছেলে আর ও ছেলে বলিয়া নরেন ও বিলাসকে চোখের ইঙ্গিতে দেখাইয়া কহিলেন, আমার ডান হাতেও যেমন ব্যথা, বা হাতেও তেমনি, কিন্তু কিন্তু আপনাদের কৃপায় আজ যে আমার কত বড় শুভ দিন, কত বড় আনন্দের দিন, তা আমি আর কি বলবো। ভিতরের ব্যাপারটা তলাইয়া না বুঝিলেও প্রত্যুত্তরে সকলেই হর্ষসূচক এক প্রকার অস্ফুট ধ্বনি করিলেন। রাসবিহারী তাহার ঘাটটা একটুখানি মাত্র হেলাইয়া উত্তরীয় প্রান্তে পুনরায় চক্ষু মার্জনা করিয়া নিকটবর্তী আসনে গিয়া উপবেশন করিলেন। সেই স্নিগ্ধ গম্ভীর মুখের প্রতি চাহিয়া উপস্থিত কাহারও অনুমান করিতে অবশিষ্ট রহিল না যে তাহার হৃদয় অনির্বচনীয় ভাব রাশিতে এমনি পরিপূর্ণ হইয়া গেছে যে বাক্যের আর তিলার্ধ স্থান নাই। দয়াল তাহার পাকা দাড়িতে হাত বুলাইতে বুলাইতে উঠিয়া দাঁড়াইলেন এবং ভগবত উপাসনার প্রারম্ভে ভূমিকার ছলে বলিলেন, যেখানে বিরুদ্ধ হৃদয় সম্মিলিত হয় তথায় ভগবানের আসন পাতা হয়। সুতরাং আজ এখানে পরম পিতার আবির্ভাব সম্বন্ধে দ্বিধা করবার কিছুই নাই। অতঃপর তিনি নূতন বৎসরের প্রথম দিনটিতে প্রায় 15 মিনিট ধরিয়া একটি সুন্দর উপাসনা করিলেন। তাহার নিজের মধ্যে অকপট বিশ্বাস ও আন্তরিক ভক্তি ছিল বলিয়া যাহা কিছু তিনি কহিলেন সমস্তই সত্য এবং মধুর হইয়া সকলের হৃদয়ে বাজিল। সকলের চক্ষু পল্লবেই একটা সজলতার আভাস দেখা দিল। শুধু বিলাস বিহারীর নিমিলিত চোখ বহিয়া দরদর ধারে অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। শেষ হইয়া গেলেও একইভাবে তিনি বসিয়া রহিলেন। তিনি অচেতন কিংবা সচেতন বহুক্ষণ পর্যন্ত ইহাই বুঝিতে পারা গেল না। আর একজন যাহার মনের কথা টের পাওয়া গেল না, সে বিজয়া। সারাক্ষণ সে আয়ত নেত্রে পাষাণ মূর্তির মতো স্থির হইয়া বসিয়া রহিল। তারপরে যখন মুখ তুলিল তখন তাহার মুখখানা শুধু পাথরের মতোই অস্বাভাবিক রূপে সাদা দেখাইল। দয়ালের ভক্তি গদগত ধ্বনির প্রতিধ্বনি তখন অনেকেরই হৃদয়ের মধ্যে ঝঙ্কৃত হইতেছিল। এমনি সময়ে রাসবিহারী চক্ষু মেলিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া প্রায় কাঁদো কাঁদো স্বরে কহিলেন, আমার আর সে সাধনার বল নাই, কিন্তু কিন্তু দয়ালের মহাবাক্য যে কত বড় সত্য আজ আমি তাহা উপলব্ধি করিয়াছি। সম্মিলিত হৃদয়ের সন্ধিস্থলে যে সেই একমাত্র অদ্বিতীয় নিরাকার পরম ব্রহ্মের আবির্ভাব হয়, আজ তাহা অন্তরের মধ্যে প্রত্যক্ষ দেখিয়া আমার জীবন চিরদিনের জন্য ধন্য হইয়া গেল। এই বলিয়া তিনি অগ্রসর হইয়া গিয়া দয়ালকে বক্ষে চাপিয়া ধরিয়া কম্পিত কণ্ঠে কহিয়া উঠিলেন, দয়াল ভাই, এ শুধু তোমারই পুণ্যে, তোমারই আশীর্বাদে ভাই। দয়ালের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু তিনি কোনো কথা কহিতে না পারিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন। পাশের ঘরেই জলযোগের প্রচুর আয়োজন হইয়াছিল। এখন বিলাস
সেই ইঙ্গিত করিতেই রাসবিহারী তাকে বাধা দিয়া অভ্যাগতগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আপনাদের কাছে আজ আমি আরেকটি বিষয়ে আশীর্বাদ প্রার্থনা করি। বনমালী বেঁচে থাকলে আজ তাহার কন্যার বিবাহের কথা তিনিই আপনাদেরকে জানাতেন, আমাকে আর বলতে হতো না। কিন্তু এখন সে ভার আমার উপরেই পড়েছে। এখন আমি বর কন্যা উভয়েরই পিতা। তা এই মাসেরই শেষ সপ্তাহে পূর্ণিমা তিথিতে আমি বিবাহের দিনটি স্থির করেছি। আপনারা সর্বান্তকরণে আশীর্বাদ করুন যেন শুভ কর্ম নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই বলিয়া তিনি একজোড়া মোটা সোনার বালা পকেট হইতে বাহির করিয়া দয়ালের হাতে দিলেন। দয়াল সেই দুটি লইয়া বিজয়ার কাছে অগ্রসর হইয়া গিয়া হাত বাড়াইয়া বলিলেন, মা বিজয়া, শুভ কর্মের সূচনায় কায় মনোবাক্যে আমি তোমার কল্যাণ কামনা করি মা। হাত দুটি একবার দেখি। কিন্তু সেই আনতমুখী মূর্তির মতো আসিনা রমণীর নিকট হইতে লেশমাত্র সাড়া আসিল না। দয়াল পুনরায় তাহার প্রার্থনা নিবেদন করিলেন, তথাপি সে তেমনি স্থির হইয়া বসিয়া রহিল। নলিনী পাশেই ছিল। সে মামার অবস্থা সংকট অনুভব করিয়া হাসিয়া বিজয়ের হাত দুটি তুলিয়া ধরিল এবং দয়াল না জানিয়া একজোড়া অত্যাচারের হাত করি আশীর্বাদের সুবর্ণ বলয় জ্ঞানে সেই মূর্ছিত প্রায় নিরুপায় নারীর অশক্ত অবশ দুটি হাতে একে একে পরাইয়া দিলেন। কিন্তু কেহ কিছুই জানিল না, বরঞ্চ ইহাকে মধুর লজ্জা কল্পনা করিয়া স্বাভাবিক এবং সঙ্গত ভাবিয়া তাহারা উৎফুল্ল হইয়া উঠিলেন এবং নিমেষে শুভ কামনার কলগুঞ্জনে সমস্ত ঘরটা মুখরিত হইয়া উঠিল। শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। আজ পড়লাম পঞ্চম পর্ব। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু এছাড়া আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।